সাহিত্যের বৌদ্ধযুগের মুসলিম কবিদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য অবদান হচ্ছে রোমান্টিক প্রণয় উপাখ্যান। এটা অনুবাদ সাহিত্যের একটা ধারা যা কল্পনাপ্রবণ প্রেমের কাহিনী অবলম্বনে রচিত। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবির নাম শাহ মোহাম্মদ সগীর। 15 শতকে রোমান্টিক প্রণয়োখ্যানের দ্বারা প্রথম মুসলিম বাঙালি কবি তিনি গিয়াসউদ্দিন আদম শাহের রাজকর্মচারী ছিলেন। শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কবি। শাহ মোহাম্মদ সগীর বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কবি। ইউসুফ জুলেখা কাব্যগ্রন্থ রচনা করার মাধ্যমে শাহ মোহাম্মদ সগীর রোমান্টিক প্রণয়োখ্যান দ্বারা প্রবর্তন করছে। শাহ মোহাম্মদ সগীর ফরাসি কবি আব্দুর রহমান জমি এবং ইউসুফ ওয়া জুলাইখা এর অনুবাদক করছে। ঠিক আছে, তো শাহ মোহাম্মদ সগীর কি করছে? ফরাসি কবি আব্দুর রহমান জামি এর ইউসুফ জুলাইখা, এই যে ইউসুফ জুলাইখার অনুবাদক হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। ঠিক আছে, এটা লিখছে হ্যাঁ আব্দুর রহমান জামি। ঠিক আছে, এই আব্দুর রহমান জামিটাকে ফরাসি কবি আব্দুর রহমান জামি। এই কাব্যের পটভূমি ইরান। ইউসুফ জুলেখা বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক কাব্য। ইউসুফ জুলেখা আরও লিখেন আব্দুল হাকিমও লিখছে, ফকির গরিবুল্লাহ প্রমুখ, ফকির মোহাম্মদ প্রমুখও লিখছে। লাইলি মজনু প্রথম রচনা করছে দৌলত উজির বাহারাম খান। এটা পারস্য কবি আব্দুর রহমান জামির লাইলা ওয়া মজনু। পারস্য কবি আব্দুর রহমান জামিরি লাইলা ওয়া মজনু এর ভাবানুবাদ। ঠিক আছে, লাইলা ও মজনু লেখকে প্রথম রচনা করছে দৌলত উজির বাহারাম খান। এই পারস্য কবি আব্দুর রহমান জমির লাইলা ওয়া মজনু এর অনুবাদক। এই কাব্যের উৎস আরবি দুঃখগাথা। কি আরবি দুঃখগাথা? এই কাব্যের লাইলি প্রেমের কাতার হয়ে কায়েস, যাকে বলা হয় মজনু, পাগল হয়ে যায়। দৌলতুদ্দিন বাহরাম খানের অন্যান্য কাব্য হচ্ছে ইমাম বিজয় ও জঙ্গনামা প্রভৃতি। আরাকানের রুশাঙ্গ রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হলেও বাংলা সাহিত্যে তারা অনেক মুসলমান কবিদের পৃষ্ঠপোষকতা করেছিলেন। আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী কুরিশি মাগন ঠাকুর নিজেও একজন কবি ছিলেন। কি ছিল? নিজেও একজন কবি ছিলেন। আচ্ছা, সে কি ছিল? আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী। আচ্ছা, কুরিশি মাগন ঠাকুর তার রচিত কাব্যগ্রন্থ চন্দ্রাবতী, বীরভানের চৌতিসা। এই চন্দ্রাবতী কাব্যটা লিখছে কে? কুরিশি মাগান ঠাকুর। সে আবার কে ছিল? আরাকান রাজ্যের প্রধানমন্ত্রী। আরাকান রাজ্যের সবার প্রথম কবির নাম দৌলত কাজী। প্রধান কবির নাম কুরিশি মাগান ঠাকুর। শ্রেষ্ঠ কবি আলাউল। অন্যান্য কবিরা হলেন মারদন, শমশের আলী, আব্দুল করিম খন্দকার প্রমুখ। আচ্ছা, সতীয়মান ও লুরচন্দ্রানীর হিন্দি গ্রন্থ সাধনের মৈনাসত এর ভাবানুবাদে রচিত হলেন 17 শতকের কবি দৌলত কাজী। তিনি কাব্যটির অনুবাদ শেষ করতে পারেননি, শেষ করেন আরাকান রাজসভার কবি সৈয়দ আলাউল। কুরেশি নাগর ঠাকুরের উৎসে হয়ে আলাউল কাব্য রচনা করেন। হিন্দি কবি মালিক মোহাম্মদ জয়সির পদুমাবত কাব্য থেকে সপ্তদশ শতকে কবি আলাউল পদ্মাবতী কাব্য রচনা করেন। এছাড়া তো অন্যান্য অনুদিত কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাইফুল মুলক, বদিউজ্জামাল, সিকান্দার নামা, তুহাফ, হপ্ত পয়কর, রকতালনামা, সঙ্গীত বিষয়ক কাব্য প্রভৃতি। ফরাসি গ্রন্থ থেকে অনুদিত জঙ্গনামা কাব্যের রচয়িতা গরিবুল্লাহ, গুলে বাকওয়ালি কাব্যের রচয়িতা নওয়াজিস খান ও মোহাম্মদ মুকিম, হাতেম তাই কাব্যের রচয়িতা সৈয়দ হামজা ও নুরনামা কাব্যের রচয়িতা আব্দুল হাকিম। অনুবাদ সাহিত্য হচ্ছে বাংলা অনুবাদ সাহিত্যের সূচনা হয় মধ্যযুগে। সংস্কৃত, হিন্দি, আরবি ও ফার্সি সাহিত্য থেকে বাংলা সাহিত্যের অনুবাদ হয়েছে। 15 শতকের শেষার্ধে কবি কৃত্তিবাস ওঝা অনুবাদ সাহিত্য। কৃত্তিবাস ওঝা কর্তৃক সংস্কৃত রামায়ণের বঙ্গানুবাদের মাধ্যমে আচ্ছা, এরপরে ব্যাপারটা হচ্ছে এরকম যে সংস্কৃত ভাষায় লিখিত 15 শতকের শেষার্ধের কবি কৃত্তিবাস কর্তৃক সংস্কৃত রামায়ণের বঙ্গানুবাদের মাধ্যমে অনুবাদ সাহিত্যের সূত্রপাত ঘটে। তাহলে 15 শতকের কবি কত শতকের কবি? এই যে রামায়ণের বঙ্গানুবাদ, সে মাত্র 15 শতকের কবি ছিল। আচ্ছা, সংস্কৃতে রচিত রামায়ণ, মহাভারত, ভাগবত অন্যান্য পুরাণ গ্রন্থ বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন। সংস্কৃত ভাষায় লিখিত ভারতীয় পৌরাণিক ধারার আদি গ্রন্থ তথা মহাকাব্য রামায়ণের মূল রচয়িতা। বাল্মীকি শব্দের অর্থ হচ্ছে উইপোকার ডিবি। তার মূল নাম দস্যু রত্নাকর। খ্রিস্টপূর্ব 4th শতকে রামায়ণ রচিত হয়। রামায়ণ সপ্তম খণ্ডে রচিত, শ্লোক সংখ্যা প্রায় 24,000। রামায়ণের প্রথম বাংলা অনুবাদক ও শ্রেষ্ঠ অনুবাদক কৃত্তিবাস ওঝা। রামায়ণের প্রথম মহিলা অনুবাদক চন্দ্রাবতী। তিনি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি। তিনি মনসামঙ্গল কাব্যের কবি দ্বিজ বংশীদাসের কন্যা। ভারতীয় পৌরাণিক ধারার শ্রেষ্ঠ কাব্য মহাভারতের মূল রচয়িতা কৃষ্ণদাস দ্বৈপায়ন ব্যাসদেব। মহাভারত প্রথম বাংলা অনুবাদ করেন কবীন্দ্র পরমেশ্বর। মহাভারত 18 খণ্ডে রচিত এবং শ্লোক সংখ্যা প্রায় 85,000। সুলতান আলাউদ্দিন হোসেন শাহ সেনাপতি পরাগ শাহের পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন, যা পরাগালী মহাভারত নামে পরিচিত। তাহলে কে? সুলতান আলাউদ্দিন হোসেন শাহের সেনাপতি
পরাগল শাহর পৃষ্ঠপোষকতায়, কার পৃষ্ঠপোষকতায়? পরাগল শাহর পৃষ্ঠপোষকতায় কবীন্দ্র পরমেশ্বর মহাভারত অনুবাদ করেন, যা পরাগালী মহাভারত নামে পরিচিত। পরাগাল খানের ছেলে ছুটি খানের পৃষ্ঠপোষকতায় শ্রীকরনন্দী ছুটি খানি মহাভারত নামে মহাভারতের অনুবাদ করেন। মহাভারতের শ্রেষ্ঠ, জনপ্রিয় ও প্রাঞ্জলক অনুবাদ কাশিরাম দাস। ভারতীয় সনাতন ধর্মের সর্বশেষ পৌরাণিক গ্রন্থ কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব রচিত ভাগবত পুরাণ। এটা রাধাকৃষ্ণের প্রেম কাহিনী অবলম্বনে রচিত। এটা 12 খণ্ডে রচিত এবং শ্লোক সংখ্যা প্রায় 32,000। ভগবত বাংলা অনুবাদ করেন মালধার বসু বা শ্রীকৃষ্ণ বিজয় নামে পরিচিত। শাহনামা মৌলিক গ্রন্থের রচয়িতা ইরানের কবি ফেরদৌসী, বাংলা অনুবাদক মোজাম্মেল হক। একটা হচ্ছে মৌলিক উল্লেখযোগ্য অনুবাদ সাহিত্যের মূল গ্রন্থ অনুবাদক ও গ্রন্থ অনুবাদক বলা হয়ে থাকে। মূল গ্রন্থ হচ্ছে মূল গ্রন্থের ভাষা। মূল গ্রন্থ বাল্মীকি রচয়িতা রামায়ণ সংস্কৃত গ্রন্থের রচনা করছে, ঠিক আছে। আচ্ছা, মূল গ্রন্থের ভাষা। আর অনুবাদ গ্রন্থের নাম আচ্ছা, আর মালিক মোহাম্মদ জয়সী রচিত পদুমাবত হিন্দি ভাষায় রচিত হয়েছে। আমরা পড়তেছি এক নজরে মধ্যযুগের উল্লেখযোগ্য অনুবাদ সাহিত্যের মূল গ্রন্থ, অনুবাদ গ্রন্থ আর অনুবাদককে। বাল্মীকির রচয়িতা রামায়ণ ছিল, মূল গ্রন্থের ভাষা ছিল সংস্কৃত, অনুবাদ করছে রামায়ণ কৃত্তিবা। এই রামায়ণটা অনুবাদ করছে কৃত্তিবা সোজা। আচ্ছা, মালিক মোহাম্মদ জয়সী রচিত পদুমবাত হিন্দি ভাষায় এটা রচিত হয়েছিল। মূল গ্রন্থটা, অনুবাদ গ্রন্থ নাম পদ্মাবতীতে আলাউল রচনা করছে। তাহলে পদুমবাতকে পদ্মাবতীতে রচনা করছে আলাউল। আচ্ছা, মহাভারত কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব রচিত। কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব মহাভারতের রচনা করছে। মূল গ্রন্থ সংস্কৃত ভাষায় হয়েছিল। আর মহাভারতের অনুবাদ করছে কবীন্দ্র পরমেশ্বর এবং কাশিরাম দাস, ঠিক আছে। প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর আর একটা হচ্ছে কাশিরাম দাস, শ্রেষ্ঠ অনুবাদক কাশিরাম দাস। আচ্ছা, কবীন্দ্র পরমেশ্বর, আচ্ছা, মহাভারত এই প্রথম অনুবাদ করছে সে। আচ্ছা, আর আরেকটা হচ্ছে মনজন রচিত মধুমালত হিন্দি মধুমালতী মোহাম্মদ কবির সৈয়দ হামজা শাকে মোহাম্মদ। আর সাধন রচিত মৈনাসত হিন্দি সতীয়মান লোড চন্দ্রানী দৌলত কাজী। মোল্লা দাউদ রচিত চন্দায়ন আলাউল। আলেফ লাইলা ওয়া লাইলা ফরাসি ভাষায় সয়ফুলমূলক বদিউজ্জামান আলাউল দুনা গাজী চৌধুরী। নিজামী রচিত হফত পয়কর ফরাসি ভাষার হপ্ত পয়কর আলাউল। ইউসুফ গদা রচিত তুহাফা তুন নেসাহে ফরাসি ভাষায় রচিত ছিল তুহফা নামে আলাউল রচনা অনুবাদ করছে। ইউসুফ গদা রচিত তুহফা তুন নেসাহে ফরাসি কবি তুহফা নামে আলাউল করছে। ফরাসি হচ্ছে পয়কর, হফত পয়করকে হপ্ত পয়করে আলাউল। ইউসুফ ওয়া জুলাইখা ফরাসি ভাষায় হচ্ছে এটা মূল গ্রন্থ রচিত হয়েছিল জমিকৃত, ঠিক আছে। আচ্ছা, ইউসুফ জুলেখা আদি উৎস আরবি। অনুবাদ গ্রন্থ হচ্ছে শাহ মোহাম্মদ সগির আব্দুল ফকির। নিজামী রচিত লায়লা ওয়া মজনু ফরাসি ভাষায় লাইলি মজনু দৌলত উজির বাহারাম খান। এই যে দৌলত উজির বাহারাম খান যে অনুবাদ করছে লাইলি মজনু, এটা ছিল লায়লা ওয়া মজনু ফরাসি ভাষায় রচিত হয়েছিল ফার্স্টে। এটা লাইলি মজনুতে অনুবাদ গ্রন্থটা লাইলি মজনু হিসাবে দৌলত উজির বাহারাম খান হচ্ছে রচনা করছে। আচ্ছা, এখন আমরা বলি ময়মনসিংহ হচ্ছে প্রাচীন পালাগানের সংকলনী ময়মনসিংহ গীতিকা নামে পরিচিত। ময়মনসিংহ গীতিকাগুলো ময়মনসিংহের পূর্বাংশের জেলার নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে সংগৃহীত। ময়মনসিংহ গীতিকার 30টা ভাষা অর্জিত হয়, এদের মোট 10টা গীতিকা স্থান পেয়েছে। ময়মনসিংহ গীতিকার অন্তর্গত গীতিকাগুলো হচ্ছে মহুয়া মালুয়া। ময়মনসিংহের প্রাচীনতম পালাগানের সংকলন হচ্ছে ময়মনসিংহ গীতিকা নামে পরিচিত। ময়মনসিংহ গীতিকাগুলো ময়মনসিংহের পূর্বাংশের জেলা নেত্রকোনা ও কিশোরগঞ্জ থেকে সংগৃহীত। ময়মনসিংহ গীতিকা 23টা ভাষায় অনুদিত হয়, এতে মোটে 10টা গীতিকা স্থান পেয়েছে। ময়মনসিংহ গীতিকার অন্তর্গত গীতিকাগুলো হচ্ছে মহুয়া, মালুয়া, চন্দ্রাবতী। 30টা ভাষা অনুদিত হয়েছে, মোট 10টা গীতিকা স্থান পেয়েছে। মহুয়া, মালুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দেওয়ান মদিনা, দস্যু, কেনারাম, পালাত, রূপবতী, কঙ্কন, লীলা ও কাজল রেখা। আচ্ছা, ময়মনসিংহ গীতিকার অন্তর্গত গীতিগুলো হচ্ছে মহুয়া, মালুয়া, চন্দ্রাবতী, কমলা, দেওয়ান ভাবনা, দেওয়ান মদিনা, দস্যু, কেনারামের পালা, রূপবতী, কঙ্ক, লীলা ও কাজল রেখা। আচ্ছা, মোহনপালের রচিত দ্বিজ কানাই এবং দেওয়ানি মদিনা পালার রচয়িতা মনসুর বয়াতি, দস্যু কেনারাম পালার রচয়িতা চন্দ্রাবতী। ডক্টর দীনেশ্বর সেনের উদ্যোগে 1923 সালে সংগৃহীত গীতিকা সময়ের 4 খণ্ডের প্রথম খণ্ডটা 1923 খ্রিস্টাব্দের 1930 খ্রিস্টাব্দে ময়মনসিংহ গীতিকা নামে প্রকাশিত। গীতিকাগুলোর সংগ্রাহক
রূপকারকের কাজ করেন চন্দ্রকুমার দে, জসিমউদ্দিন, আশুতোষ চৌধুরী, বিহারীলাল সরকার, নগেন্দ্রচন্দ্র দে, মনোরঞ্জন চৌধুরী প্রমুখ। যুগসন্ধিক্ষণ ঈশ্বরচন্দ্র গুপ্ত 1760 থেকে 1860 খ্রিস্টাব্দে মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের শুরু বাংলা সাহিত্যে যুগসন্ধিক্ষণ হিসাবে চিহ্নিত করা হয়ে থাকে। যুগসন্ধিক্ষণে কেউ কেউ অবক্ষয় যুগ বলে উল্লেখ করেছেন। এ সময়ে কবিগান, পুঁথি সাহিত্য, টম্পা গান, পাঁচলীলা প্রচলন হয়ে থাকে। কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত 1812 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের 24 পরগনার কাছপাড়ার শিয়ালডাঙ্গায় জন্মগ্রহণ করেন এবং 1859 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। ঈশ্বরচন্দ্র গুপ্তকে যুগসন্ধিক্ষণের কবি বলা থাকে। তার বিখ্যাত কবিতা তপস্যা মাছ, বাঙালি মেয়ে, আনারস, নীলকর, স্বদেশ প্রভৃতি। তার সম্পাদিত পত্রিকা সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, সংবাদ সাধুরঞ্জন ও পাষাণ্ড নীর। ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় যুগসন্ধিক্ষণের কবি। 1760 থেকে 1800 খ্রিস্টাব্দকে মধ্যযুগের শেষ ও আধুনিক যুগের শুরু বলা হয়। বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ হিসেবে পরিচিত এই সময়টা 1760 থেকে 1860 সাল। আচ্ছা, 1760 মানে ওই যে তোমার 1757 সালে কি সিপাহী বিপ্লব হয়েছিল না, এরপরেরটা বলতে পারি আমরা। আচ্ছা, তার পত্রিকা সংবাদ প্রভাকর, সংবাদ রত্নাবলী, সংবাদ সাধুরঞ্জন, পাষাণ্ড নীর। তার বাঙালি মেয়ে কবিতা, স্ত্রী শিক্ষার প্রতি সমর্থন ছিল না। আধুনিক যুগের প্রথম কবি ঈশ্বরচন্দ্র গুপ্তকে বলা হয় কবিওয়ালাদের শেষ প্রতিনিধি। ঈশ্বরচন্দ্র গুপ্ত মধ্য আধুনিক যুগের মিলনকারী। তার একটা বিখ্যাত উক্তি, লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান। ঈশ্বরচন্দ্র গুপ্তের মধ্য ও আধুনিক যুগের মিলনকারী একটা কবি। তার বিখ্যাত একটা গ্রন্থ উক্তি হচ্ছে, লও তুমি যত পারো শাস্ত্রের সন্ধান।